আশ-শাফি ফিজিওথেরাপি কেয়ার। সেবার জন্য আসুন, সুস্থ হয়ে ফিরুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যান্টেরিয়র পেলভিক টিল্ট। আসলে আমাদের কোমর ব্যথার যতগুলো কারণ রয়েছে, বিশেষ করে বড় বড় কারণ যেমন ডিস্ক প্রোল্যাপস, সায়াটিকা, এই বড় বড় এই প্রবলেমগুলো হওয়ার পিছনে মূলত কারণ হচ্ছে অ্যান্টেরিয়র পেলভিক টিল্ট। আমরা প্রায় শুনি যে ফিজিওথেরাপি কয়েকদিন দিয়েছি, তারপরে আবার সেই ব্যথা। এর মূলত কারণ কি? মূলত কারণ হচ্ছে যে বেসিক রুট কজ, সেই রুট কজগুলো আসলে ওভারকাম হয় না। পেশেন্ট মনে করেন যে আমি থেরাপি দিয়েছি, ওইটা বুঝে আমার থেরাপি, আমার বোঝে এই যা যা করা এইটাই বোঝে শেষ। এই যে ফিজিওথেরাপিস্ট এত বলে দেন যে এই ব্যায়ামগুলি করবেন, এটা মেনটেন করবেন, এইভাবে চলবেন, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরা আসলে ব্যস্ততার কারণে আমরা এগুলো গুরুত্ব দিই না এবং আমরা মনে করি সমস্ত দায় দায়িত্ব ফিজিওথেরাপিস্টের, এবং আমরা থেরাপি দিয়েছি মানে আমার সব কাজ শেষ। কিন্তু আসলে বিষয়টা এরকম না। এই যে মূলত দেখা যাবে কেউ কেউ খুব ভালো ছিল, হঠাৎ করে একটি কলম তুলতে গিয়ে তার কিন্তু ডিস্ক প্রলাপস হয়ে যাচ্ছে, গোসল করতে গিয়ে বালতিতে পানি তুলতে গিয়ে ডিস্ক প্রলাপস হয়ে যাচ্ছে, কিছুই না, হাঁটতে হাঁটতে হঠাৎ করে কী হলো, বিছানা থেকে নামতে গেল তার ডিস্ক প্রলাপস। কেন হচ্ছে? মূলত এগুলো হচ্ছে বডির যে ফ্লেক্সিবিলিটি আর বডির যে ইনডিউরেন্স, এটা কিন্তু আসলে আমাদের ঠিক থাকে না, এবং যার ঠিক থাকে না তারই কিন্তু আসলে এই অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনাগুলি ঘটে যাচ্ছে। তা আমরা আজকে এই বিষয়টা নিয়ে আমরা আজকে কী করব, আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আরেকটা যেটা হতে পারে, যখন আমি তো করার ফলে কি হয়, আলটিমেটলি দর্শক লক্ষ্য করেন যে হাঁটুটা সামনের দিকে চলে আসে। এই হাঁটুটা সামনের দিকে চলে আসার কারণে কি হয়, নকনি হাঁটুটা সামনের দিকে চলে আসলো, ওদিকে পিছনে চলে গেল, আস্তে আস্তে এই যে অ্যাবনর্মাল হাঁটুর কারণে কিন্তু আস্তে আস্তে আমাদের অস্টিওআর্থ্রাইটিসও সৃষ্টি হতে পারে। আরেকটা যেটা হতে পারে যে আমাদের পাও দেখা যাবে যে এই যে আমাদের পাটা, এই পাটা কি হবে, পাটা এই প্রোনেশন কি হতে পারে, পাটা এরকম হয়ে যায়, আমাদের ফুডটা কি হয়, ফুড আস্তে এরকম হয়ে যায়। ফলে আস্তে আস্তে এই যে এই লোডিং হওয়ার ফুডের সমস্যা হতে পারে, নিতে সমস্যা হতে পারে, হিপেতে সমস্যা হতেই পারে, এবং এই আস্তে আস্তে ভবিষ্যতে এই কন্ডিশন দীর্ঘ সময় চলার কারণে একটার পর একটা বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হয়। আরেকটা বিষয় হচ্ছে যখনই এই অ্যান্টেরিয়র পেলভিক টিল্ট হয় তখন কি হয়, আমাদের বডির যে কার্ভেচার আছে, আমাদের যে সেন্টার অফ গ্র্যাভিটি, আমাদের বডির যে নর্মাল যে ওয়েটটা, আমাদের যে ওয়েটটা কি হয়, এভাবে হয়ে আমাদের সেন্টার হয়ে আমাদের মাটিতে যায়। কিন্তু যখনই আমাদের এরকম হয় তখন কি হয়, আমাদের এই শোল্ডারটা কি হয়, এরকম সামনে চলে আসে, এবং এই হওয়ার ফলে কি হয়, ঘটনাটা কি হয় দর্শক, এই মাথার ওজন, ঘাড়ের ওজন, সমস্ত ওজনগুলো কি হয়, সেন্টার অফ গ্র্যাভিটি থাকে না, সামনের দিকে চলে আসে। ফলে যেতেই হয় কি হয়, তার ফলে কি হয়, আমাদের এই পশ্চার মেনটেন করতে গিয়ে আমাদের প্যাক্টোরাস মেজর মাসেল, মাইনর মাসেল টাইট হয়ে থাকে, ওদিকে ঘাড়ের যে ট্রাপিজিয়াস, আপার ট্রাপিজিয়াস, মিডল ট্রাপিজিয়াস অসম্ভব টাইট হয়ে থাকে। আমরা আরেকটা ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম এরকম, যখন এরকম হয় তখন নর্মালি যদি আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি যদি আমরা স্ট্রেট রাখি, তাহলে 12 পাউন্ড আমাদের এই আপার ব্যাক মাসেলের, এই ট্রাপিজিয়াস মাসেলের তার প্রেশার পড়ে। কিন্তু যখন এটা 1 ইঞ্চি সামনে চলে আসে তখন কি হয়, 32 পাউন্ড হয়ে যায়। 2 ইঞ্চি হইলে 42 পাউন্ড ওভারলোডিং এই আপার ট্রাপিজিয়াস মাসেলে থাকে, এবং অতিমাত্রায় এই স্ট্রেস, এই টেন্স অবস্থা থাকার কারণে আপার এই ট্রাপিজিয়াস মাসেলের লোডের কারণে আস্তে আস্তে যে ফরওয়ার্ড হেড পশ্চার যেটা আমরা বলতেছিলাম সেটা হয়, এবং ঘাড়ের এই আপার নেক পেন, থোরাসিক পেন, শোল্ডার পেন, একটা আস্তে আস্তে সমস্ত অবস্থাগুলো আস্তে আস্তে কী হতে পারে, পেন সৃষ্টি হয়, অসুস্থ একটা অবস্থা সৃষ্টি হয়, এই ঘাড় ব্যথা, পিঠ ব্যথা, শোল্ডার ব্যথা, বিভিন্ন রকম, মানে একটার পর একটা বিভিন্ন রকম প্রবলেম আস্তে আস্তে সৃষ্টি হতে থাকে। রুগী আসলে মনে করে যে আসলে ধরাও মুশকিল হয়ে পড়ে, মনে করে আমার জন্য আসলে কোমর ব্যথা তো হয় না, রুট কজ হচ্ছে অ্যান্টেরিয়র পেলভিক টিল্ট, লোয়ার ক্রস সিনড্রোম যে কথা আমরা বলছিলাম, রুট কজ কিন্তু ওইটা, কিন্তু আস্তে আস্তে সমস্ত কিছু কী হতে থাকে, আমাদের এই বিভিন্ন রকম কমপ্লিকেশন আস্তে আস্তে সৃষ্টি হতে থাকে। দর্শক, তাহলে আমরা কি করে বুঝবো যে আমার অ্যান্টেরিয়র পেলভিক টিল্ট রয়েছে কিনা? খুব সহজ একটি পদ্ধতি। আমি প্রথমে দেয়ালের সাথে দাঁড়িয়ে আমার পায়ের গোড়ালি দেয়ালের সাথে লাগাবো, আমার কোমরটা পিছনে দেয়ালের সাথে লাগাবো, আমার পিঠটা দেয়ালের সাথে থাকবে, মাথাটা দেয়ালের সাথে থাকবে, এই অবস্থা আমি পুরো লাগানো থাকবে, আর আমি একটা হাত দিয়ে আমার কোমরের জায়গাটা আমি প্রবেশ করাবো। যদি দেখা যায় ইজিলি যায় কিন্তু একটু হালকা বাজে, তাহলে আমি নর্মাল আছি, কোনো সমস্যা নাই। কিন্তু দেখা যায় অনেক ফাঁক থাকে, তাহলে কি আছে,
আমি অ্যান্টেরিয়র পেলভিক টিকটে ভুগতেছি। তাহলে কি সিম্পল, যে এই সময় আমার কোমরটা অবশ্যই দেয়ালের সাথে লাগানো থাকবে, আমার পিঠটা দেয়ালের সাথে লাগানো থাকবে, আমার মাথার দেয়ালের সাথে লাগানো থাকবে, ফরক এটা থাকতেই হবে। এবং এই সময় আমার হাতটা ইজিলি ঢুকতেছে কিনা, যদি খুব বেশি ইজিলি ঢুকে এবং অনেক ফাঁক মনে হয়, তাহলে আমি অ্যান্টেরিয়র পেলভিক টিকটে ভুগতেছি। যত বেশি ফাঁক থাকবে তত বেশি সিভিয়ারিটি আমার প্রবলেম রয়েছে বলে ধারণা করা হবে। তাহলে দর্শক, আমাদের এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য যেটা করতে হবে, যে যদি আমি দীর্ঘ সময় আমি কম্পিউটারে বা ডেস্ক জব করে থাকি, তাহলে লক্ষ্য রাখতে হবে যে ম্যাক্সিমাম সর্বোচ্চ আমি 22 থেকে আধা ঘন্টা পর আমি কি করব, আমি একটু দাঁড়ানোর চেষ্টা করব, একটু হাঁটাহাঁটি 1 মিনিট 2 মিনিট হাঁটাহাঁটি করার চেষ্টা করব। যদি 22 মিনিটে বা আধা ঘন্টা না পারি, অন্তত 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে অবশ্যই চেষ্টা করতে হবে উঠার জন্য, চেয়ার থেকে উঠানোর জন্য, একটু হাঁটাহাঁটি করার জন্য। যদি তাও সম্ভব না হয়, তাহলে আধা ঘন্টা পর পরই চেয়ারের মধ্যেই বিভিন্ন মুভমেন্ট করতে হবে, একভাবে থাকা যাবে না। আর একটু চেষ্টা করতে হবে কাজের ফাঁকে ফাঁকে যদি আমি দাঁড়াই, তাহলে অফিসের মধ্যে আমাদের যে কোনো একটা দেয়ালে বা আমাদের অফিসের কোনো একটা সাইডে বা থাইয়ের মধ্যে কোথাও একটা দাঁড়িয়ে আমাদের এই ব্যায়ামটা প্রায় প্রতি মুহূর্ত চেষ্টা করতে হবে করার জন্য। কি দর্শক লক্ষ্য করেন, সেটা হলো যে এই যে গ্যাপের কথা বললাম, আমার পেটটাতে পিছনে চেষ্টা করতে হবে লাগানোর জন্য। আবার এরকম, আবার এই অর্থাৎ আমি এই যে গ্যাপটা আছে, গ্যাপটা আমি কি করব, আমার পিঠ দিয়ে ওই গ্যাপটা লাগানোর চেষ্টা করব। আমার চেষ্টা সোজা এই কাজটা আমি প্রায়, এটা তো আমি অফিসের মধ্যে আমার সুবিধা মতো করতে পারি। এবং আস্তে আস্তে দেখা গেলো যে অভ্যাস যখন হয়ে যাবে, যখন প্র্যাকটিসটা ভালো হবে, তখন দেয়াল ছাড়াও আপনি কল্পনা করে নেবেন দেয়াল আছে, তখন কি করতে পারবেন, আপনি চেষ্টা করতে পারবেন। এটা দাঁড়ানো অবস্থা আমরা দেখালাম। আর 4টা ব্যায়াম আমরা দেখাবো, যেটা আপনি সকালে ঘুম থেকে উঠে করে অফিসে যাবেন এবং রাত্রে এসে বাসায় এসে করবেন। আর দুপুরে যদি সম্ভব হয় জোহরে নামাজের সময় যদি মসজিদে বা যে আপনার কমন রুমে গিয়ে এই 4টা ব্যায়াম করার জন্য খুবই চেষ্টা করতে হবে। এবং এটা তো একদিনের সৃষ্টি হয় না, অনেক বছর যাবত অবহেলা, অযত্ন, সঠিক পোস্টার না থাকার কারণে হয়। কারেকশনটা ইনশাল্লাহ কয়েক সপ্তাহ সময় লাগবে, অনেক ভালো ইমপ্রুভ হবে, এটা গুরুত্ব দিতেই হবে আমাদের। দর্শক, আমরা যে 4টা ব্যায়ামের কথা বলছিলাম, সেই ব্যায়ামগুলো আমরা এখন দেখাচ্ছি। তো প্রথম যে ব্যায়ামটা, সেটা হচ্ছে যে আমাদের এই পায়ের 2 গোড়ালিতে ভর দিয়ে কোমর উঠাও। এই সময় চেষ্টা করতে ম্যাক্সিমাম উঠানো, যতটুকু উঠানো যায়, যতটুকু সম্ভব আপনাকে উঠানোর জন্য উঠাবেন। আবার আস্তে আস্তে নামাও, আস্তে আস্তে নামাও, এরকম 6 বার করবেন, 5 থেকে 6 বার করবেন। হ্যাঁ, আবার উঠাও আস্তে আস্তে। হ্যাঁ, হলো 1 নাম্বার ব্যায়াম। 2 নাম্বার ব্যায়াম হলো, হ্যাঁ মাথা উঠাও, হ্যাঁ 2 নাম্বার ব্যায়াম হলো, হ্যাঁ আচ্ছা আস্তে করে আবার, আবার আবার উঠাও। 2 নাম্বার ব্যায়াম। 3 নাম্বার ব্যায়াম হচ্ছে, হ্যাঁ সোজা করো। 3 নাম্বার ব্যায়াম হচ্ছে দর্শক, পাটা এরকম টান রাখতে হবে, এই পুরা পাটা স্ট্রেট থাকতে হবে, খুব কন্ট্যাক্ট অবস্থায়। ধীরে ধীরে কি করতে হবে, পাটা আস্তে আস্তে ধীরে একটা পা উঠাইতে হবে, একটা নামাইতে হবে। কিন্তু এই সময় যেন পাটা বেডের সাথে না লাগে, দুইটাই পা একটুই থাকবে। কিন্তু লক্ষ্য রাখতে হবে, যদি কারো ডিসপ্রোলাপস থাকে, অ্যাকিউট ডিসপ্রোলাপস যদি থাকে, তাহলে সেক্ষেত্রে এটা একটু সাবধানে করতে হবে, না করাই উত্তম। 4 নম্বর ব্যায়াম হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের যে ইরেক্টর স্পাইনে মাসেলটা কি করে স্ট্রেচ করার জন্য কি করতে হবে, পাটা এরকম করে রাখতে হবে। হ্যাঁ, পা কিন্তু আবার এরকম রাখা যাবে না, অনেকে ভুল করে এরকম না, এরকম। আর এই বাটাকটা কি করতে হবে, এখানে লাগাইতে হবে। হ্যাঁ, লক্ষ্য রাখতে হবে দর্শক, যে এই জায়গায় যেন টান লাগে, নিজে অনুভব করবেন আপনি যে এই জায়গায় টান লাগতেছে, আস্তে 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 কি করবেন, টান লাগাবেন, যতটুকু সম্ভব হয় এই জায়গাটা টান লাগাবেন। আর 5 নম্বর ব্যায়াম হচ্ছে আমাদের যে ইলিওসাস মাসেল যেটা বলতেছিলাম আমরা, সেই মাসেলটা কি করার জন্য, স্ট্রেচ করার জন্য। এই ক্ষেত্রে কি করতে হবে, এই প্যান যেন কোনো রকম যেন টাইট না থাকে লক্ষ্য রাখতে হবে। এবং এই জায়গাটা টান থাকবে দর্শক, এই জায়গাটা লক্ষ্য করেন, এই জায়গাটা টান থাকবে এবং এইটা 1 মিনিট ধরে রাখবেন। 1 মিনিট সর্বোচ্চ টান যেন থাকে, সেজন্য 1 মিনিট ধরে রাখতে হবে। এবং আস্তে আস্তে যখন আপনি খুব ভালো পারবেন, খুব ভালো যখন আপনার ইমপ্রুভ হবে, প্রথম এতটুকু আসতে আপনার কষ্ট হতে পারে, পরে যখন ফ্লেক্সিবিলিটি আসবে সেই ক্ষেত্রে আপনাকে টাওয়াল ভাঁজ করে এখানে দিয়ে দিতে পারেন। একটা টাওয়াল এখানে দিয়ে তারপর করলে আরও বেশি ইলিওসাস মাসেলটা আরও কি বেশি স্ট্রেচ হবে এবং সমস্যাটা আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি খুব ভালো ফ্লেক্সিবিলিটি আসবে এবং আমরা ফার্দার ইনজুরি থেকে আমরা রক্ষা পেতে পারি ইনশাআল্লাহ। তো এইগুলো করার জন্য পরামর্শ রইল। সকলকে ধন্যবাদ।